সেই প্রসঙ্গে দুটো রেফারেন্স আমি টেনেছিলাম। একটি হচ্ছে গোপালগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থী সহ নেতাকর্মীরা, যেটার মধ্য দিয়ে শহীদদের অসম্মান করা হয়েছে সেটা বোঝাই যায়। আরেকটি রাজবাড়িতে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন, এই ঘটনায় জিডি করা হয়েছে। এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের উপরে? আমরা পাস্টে না ফিরতে পারছি না। রুমিন ফারহান, আমি আসবো আপনার কাছে, আমি রুমিন ফারহান আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, এটার যেই কারণগুলো জামাতের ফেভারে যাচ্ছে সেই একই কারণ এখানেও প্রযোজ্য, কিন্তু যেই অফেন্সগুলোর কথা আপনি বললেন সেটার ব্যাপারে রাষ্ট্রের কিন্তু ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম প্রথম আলোর যে জরিপটা এসছে সেখানে কিন্তু অনেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন এবং একটা বড় অংশের মানুষ বলেছেন যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে বেশ ভালো অগ্রগতি হয়েছে। হ্যাঁ, এখানে খুব অবাক করা বিষয় হচ্ছে তাহলে কি আমাদের একটা বড় অংশের মানুষের মানসিকতায় পরিবর্তন এসছে, যেটাকে আমরা এক সময় ভায়োলেন্স হিসেবে ধরতাম, যেটাকে আমরা এক সময় মনে করতাম একটা ক্রিমিনাল অফেন্স। ধরুন এই যে মাজার ভাঙার কথাই ফর এক্সাম্পল, এই যে মানে 400-র কাছাকাছি মাজার ভাঙা হয়ে গেল, এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? 400 তো না, সরি, 1000-এর কাছাকাছি বোধহয় না মাজার ভাঙা হয়েছে। সো এটাকে আপনি আসলে কিভাবে দেখবেন? এই জরিপটাকে এক বাইবেল বলে ধরারও যেমন কিছু নাই, জরিপকে একেবারে উড়িয়ে দেওয়ারও কিছু নাই। হ্যাঁ, সো আপনি কি তাহলে বলবেন যে একটা বড় অংশের মানুষের চিন্তা ভাবনা এবং তাদের ফ্যাক্ট তারা আগে যেভাবে পারসিভ করতো এখন তারা ভিন্নভাবে পারসিভ করে? হতে পারে, কিন্তু কারণ এত বড় একটা গণ অভ্যুত্থান এবং তার আগে দম বন্ধ করা এত দীর্ঘ সময়, 15 বছর 6 মাস, একটা লম্বা সময়। এই সময়টা মানুষ যেভাবে ছিল, তারপরে হঠাৎ করে মানুষ যখন দেখলো যে না ঠিক আছে 1.5 মাসের মাথায় ওই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন মানুষের মনোজগতে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে। সেই জায়গা থেকে এটা একটা। আর 2 হচ্ছে এই সময় গত 15 মাসে একটা বিষয় এস্টাবলিশ হয়েছে যে আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কোনো অবস্থান নেন, তাহলে আপনাকে অ্যাটলিস্ট খুব বেশি জবাবদিহিতার মধ্যে পড়তে হবে না, না সামাজিকভাবে জবাবদিহিতার মধ্যে পড়তে হবে, না রাষ্ট্রীয়ভাবে। আপনি আজকে আলোচনাটা যখন শুরু করেছিলেন তখন একটা বিষয় আমার মাথায় এসছে, একটা আফ্রিকান প্রবাদ আছে যে কখনো যদি সিংহ ইতিহাস লিখতে পারতো, শিকারের ইতিহাস লিখতে পারতো, তাহলে মানুষ ইতিহাসটা অন্যরকম ভাবেও দেখার একটা সুযোগ পেত। যেহেতু সবসময় বিজয়ী শিকারীরাই ইতিহাস লেখে, সো সিংহের ন্যারেটিভটা কিন্তু আর কখনো সামনে আসে না। আওয়ামী লীগ একটা আইন করে ইভেন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি আলোচনা করা যাবে কি যাবে না, কি কথা বলা যাবে কি বলা যাবে না, সেটাও তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছে। কিন্তু ইতিহাস তো তেমন নয়, ইতিহাস বহতা নদীর মতো। এটাকে একই ঘটনা, সেম ঘটনা, আপনি একভাবে দেখবেন, আমি একভাবে দেখব, শাহরিয়ার ভাই একভাবে দেখবে। ধরুন আজকে শাহরিয়ার ভাইয়ের যে ব্যাখ্যাটা আজকে উনি দিলেন, এই ব্যাখ্যাটাই যদি 15 মাস আগে হতো, ওনাকে একেবারে মানে হ্যাং টু ডেথ হতো ওনার। হ্যাঁ, ওনাকে ফাঁসি, ওনাকে ধরলাম, আইন আদালত কিছুই হলো না, হ্যাঁ মামলাও হলো না, কিন্তু সামাজিকভাবে ওনাকে যে পরিমাণ হেনস্থার শিকার হতে হতো সেটা চিন্তার বাইরে। কিন্তু সেটা যদি না হয়ে আমরা যদি ইতিহাসটাকে ইতিহাসের মতো ফ্লো করতে দিতাম, শাহরিয়ার ভাইয়ের ব্যাখ্যা দিবেন, রনি ভাইয়ের ব্যাখ্যা দিবেন, আমি আমার ব্যাখ্যা দিব, তাহলে ইতিহাস নিয়ে না এত রিজিডিটিও তৈরি হতো না, এত কামড়িও হতো না। আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যাপারে যেটা পরের প্রজন্ম বা নতুন প্রজন্ম বা তরুণ সমাজকে আপনি জানাবেন কি করে? জানাবার কয়েকটা মাধ্যম আছে। একটা হচ্ছে ইতিহাসের বই পড়া, সেটা সকলেই পড়তে আগ্রহী হবে তেমনটা না, কিন্তু একটা ভিজুয়াল, আপনি একটা সিনেমা বানান, একটা চমৎকার নাটক বানান, মুক্তিযুদ্ধের সিনেমা, সেই সিনেমাকে এখন বানানো হচ্ছে বা নতুন করে এখন তো মুক্তিযুদ্ধের সিনেমার প্রতিও মনে হয় মানুষের আগ্রহ অনেক কমে গেছে বলে আমার মনে হয়। 15 বছরে যেটা হয়েছে ওটা একটা অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে। সো এই অস্বাভাবিক সময়ের পরে আমরা হঠাৎ করে স্বাভাবিকের মধ্যে যাব তেমনটা না। হ্যাঁ, আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের উপরে চলচ্চিত্র নির্মাণ করার কথা আপনি বলছিলেন, যেগুলো আছে মানুষ, এটা আমার মনে হয়, আমি জানি না তরুণরা এখন সেগুলোর ব্যাপারে আগ্রহী কিনা, এটা আমরা জানি না। আমরা ইতিহাসে 15 বছরের দুঃশাসনটা, সেটা তো মানুষকে মুক্তিযুদ্ধ বিমুখ করে ফেলেছে।
তরুণ প্রজন্মকে তরুণ প্রজন্ম কি দেখেছে? মুক্তিযুদ্ধ নিয়ে এত রাজনীতি হয়েছে, মানুষ তো এখন আর রাজনীতি দেখতে চায় না। তরুণ প্রজন্ম কি দেখেছে আপনি মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে ভোট চুরি করবেন, মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আপনি মানুষ গুম করবেন, আপনি আয়নাঘর বানাবেন, আপনি বিচার বহির্ভূতভাবে মুক্তিযুদ্ধের নাম করে মানুষের কথা বলবার অধিকার, চিন্তা করবার, লিখবার অধিকার কেড়ে নেবেন। এমন এক জায়গায় চলে গেছে বিষয়টা যে আমি আওয়ামী লীগের বিরোধিতা এখন মুক্তিযুদ্ধের বিরোধিতা গিয়ে দাঁড়িয়েছে। আমি রিজাল করিম রানী আপনার কাছে আসি। এমন এক জায়গায় চলে গেছে বিষয়টা যে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই তাকে ভারতের দোসর বলা হচ্ছে, রাইট? আবার আপনি বলছেন যে অতীতের দিকে না যেতে বর্তমান নিয়ে ভাবার কথা, কিন্তু অতীতে না যেও পারা যায় না। আমরা কিছু মন্তব্য, যেমন দুটো উদাহরণ আমি সামনে তুললাম। আবার ইন্টারেস্টিংলি দেখলাম এটিএম আজহার, তিনি বলেছেন জামাতই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তিনি দাবি করেছেন। জামাতে আরেকজন নেতা বলেছেন আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম। সো আসলে কিভাবে আমরা শুরুর কথাটা যদি ফিরে যাই যে আমরা কিভাবে কিছু নাই, কারণ হইলো আপনার জামাত ইসলামে একটা পাওয়ার পলিটিক্স করতে যাচ্ছে। সে কি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজনীতি করবে? সে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের পন্থী হয়ে যাবে। ধরেন ডাকসুতে জিতলো যে শিবির প্যানেল, পীরা সকালবেলা ঘুম থেকে উঠে তো রায়ের বাজারে গেছে, কিন্তু সে ভোটের জন্য কিন্তু রাজাকারের যে সেন্টিমেন্টটা, রাজাকার বলাটাই তো এখানে একটা, আপনার ধরেন যে গণঅভ্যুত্থান কিভাবে হয়েছে, তুমি কি আমি কি রাজাকার বইলা করতে হয়েছে, তার মানে কি, কেন রাজাকার বইলা করতে হয়েছে? কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এমন জায়গায় নিয়ে গেছিল যে রাজাকার বইলা রিভোল্ট করা ছাড়া কোনো উপায় ছিল না। ফলে 24-এ রাজাকার মানেই হলো মুক্তিযোদ্ধা, আর 71-এ রাজাকার মানে হলো খুনি। ফলে একটা শব্দের কোনোটেশন চেঞ্জ হয়, শব্দের ব্যবহার আপনার তার সময় পরিপ্রেক্ষিত অনুযায়ী আপনার ডবল মিনিং তৈরি করতে পারে। হ্যাঁ, যেমন আপনি যেই বিষ চিকিৎসার জন্য ব্যবহার করেন, সেই বিষ খেয়ে মানুষ মরেও না, মরেও তো। তো ফলে রাজাকার, আওয়ামী লীগ যেরকম এটাকে একটা ঘৃণাবাচক শব্দ উৎপাদন করেছে, এটাকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার করতেছে 24-এ। এই জন্য আমাদের দেখেন বাংলাদেশের, আমি বলতেছিলাম বর্তমানের কথা, বর্তমান ইতিহাস মানে হলো লিভিং প্রেজেন্ট, এটা অতীতের বাক্সবন্দির ব্যাপার না। এই জন্য ন্যাশনাল ইমোশন যেটা আমাদের জাতি রাষ্ট্রের ইতিহাসের যেটা, এটা ধরেন আওয়ামী লীগের কারণে ডেফিনেটলি এখানে মুক্তিযুদ্ধের পলিটিক্স করলে আপনার ডে বাই ডে আপনি স্টেক কমবে, কিন্তু আপনার জাতি গঠন করতে হলে আপনার জাতীয় ইতিহাস লাগবে। মুক্তিযুদ্ধ শুধু না, আপনার পুরো ন্যাশনাল হিস্টোগ্রাফিকে রিস্টোর করতে হবে, এবং সেই রিস্টোর করার জন্য 24-এর গণ অভ্যুত্থান হলে আপনার একটা সুবর্ণ সুযোগ। এইবার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে যারা আবার নতুন ডিভিশন করতেছে, যারা সেটা ধর্মের ইমোশনের ভিত্তিতে হোক বা ধরেন নিজেদের পপুলারিটির কারণে হোক, এবং আলট্রা ফ্যাসিজম যারা চর্চা করে, আওয়ামী কাঠামোর এক কথায় যারা চর্চা করার চেষ্টা করতেছে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। কারণ আপনার এখানে আর কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা দেখতেছি না, আর এমন কোনো সংগঠনকে দেখতেছি না যে সবচেয়ে আপনার সুচারুভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করবে। আমরা দেখতে চাই ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হবে। এই জন্য 5 তারিখের পরে আমরা বলছি দল যার যার রাষ্ট্রসভার এরকম একটা কাঠামো আমাদের নির্মাণ করতে হবে। সেই কাঠামো নির্মাণ করার ফার্স্ট পদক্ষেপ কি? প্রথম পদক্ষেপ হলো জনযুদ্ধের ইতিহাস বা বাংলাদেশের ন্যাশনাল ইতিহাসে জনগণের মালিকানা কায়েম করা। ইতিহাসকে যদি আমি বিলং করতে না পারি, আমি আমার ন্যাশনকে বিলং করতে পারবো না। আমরা আওয়ামী ইতিহাসের ভিতরে এতদিন আটকা ছিলাম। এই জন্য আমাদের ইতিহাসের বয়ান হবে উই রিভল্ট টু বিদায় পৃথিবী, এইটা